নরওয়ের খেলা কিন্তু একদম টোটালি হারল্যান্ডকে কেন্দ্র করেই খেলা, এবং সেটা কেন্দ্র করেই তারা খেলছে। ইংল্যান্ডের খেলাটা কিন্তু একটু ভার্সেটাইল। আপনি হ্যারি কেইনের একটু সামনে থেকে তিনি লিড দিচ্ছেন, বক্সে মারাত্মক ধরনের ইফেকশন ক্রিয়েট করছেন। আলফাজ ভাই, জিডি স্পোর্টসের এই স্টুডিওতে অনেকেই এসছেন, অনেকেই বিশ্লেষণ করে গেছেন। আপনি প্রথমবারের মতো আসলেন এবং এমন একটা দিনে আসলেন যেদিন আর্জেন্টিনা একটা দুর্দান্ত জয়। নিশ্চয়ই বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের উন্মাদনা তো এটা নিয়ে আছেই। আর 1966 সালের পরে ওয়ার্ল্ড কাপ না জেতা ইংল্যান্ড, যারা অনেকবার এরপরে সেমিফাইনালও খেলেছে, অনেকগুলো প্রজন্মও চলে গেছে। আপনাদের প্রজন্মের হিরোজ যারা, ধরেন ডেভিড বেকহামের কথাই বলি, কিংবা ওয়েন রুনি তো আমরা খেলা দেখেছি, কিংবা হাস্কির কথাই যদি বলি, এদের প্রজন্মের পরে অনেক দুর্দান্ত একটা টিম ইংল্যান্ড কিন্তু এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপের স্পর্শটা পায়নি। এবারের সেমিফাইনালের ব্যাটেলটা হবে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের মধ্যে। তার আগে যদি নরওয়ে এবং ইংল্যান্ডের ম্যাচের যেই টেম্পারমেন্টটা যদি আপনাকে আপনার দৃষ্টিতে বলতে বলি, তাহলে আপনি কিভাবে নরওয়েকে এখানে প্লেস করবেন? আসলে যদি দুইটা টিমেরকে যদি আপনি ভেরি করেন তাহলে দেখবেন যে ইংল্যান্ড টিম অনেক অনেক হাই কোয়ালিটির প্লেয়ার আছে প্রতিটা পজিশনে এবং পরীক্ষিত প্লেয়ার আপনার, এবং টিমটাকে টমাস টুলি অনেক দিন ধরে তারা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং থেকে শুরু করে এই বিশ্বকাপ পর্যন্ত এই টিমটা নিয়ে আসছে। তো আমার মনে হয় যে আমি আগে বুঝতে পারছিলাম যে নরওয়ে পারবে না তাদের সাথে, যদিও নরওয়ে আধিপত্য বিস্তার ছিল এবং এই খেলা কিন্তু হল্যান্ড তেমন একটা কিছু করতে পারেনি। পাশাপাশি ইংল্যান্ডের মানে এই ম্যাচটা মনে হয়েছে যে ইংল্যান্ড হারবে এক গোল খাওয়ার পরেও। বেলিংহ্যাম যে গোল দুটা করছে, মানে ফার্স্ট যেটা গোল করলো আর কি, সমতায় আনলো, এই গোলটা আসলে পুরোপুরি খেলার এগেনস্টে গোল, যেটা এক কৃতিত্ব, সে বলটা নিয়ে গোল করছে। এবং আমার কাছে মনে হয়েছে যে ইংল্যান্ডের বেলিংহ্যামকে অন্য টিমের কোনো কোচ বিদেশি মানে টিমে হয়তো ফার্স্ট হাফের পরে চেঞ্জ করে দিতে পারতো, কিংবা সেকেন্ড হাফও চেঞ্জ করার মতো প্লেয়ার। তার খেলার মানে স্টাইলটা এরকম যে কোনো সৌন্দর্য নেই, বাট টিমের জন্য যে অ্যাফোর্ড এবং টিমের জন্য যে মানে শেষ সময় পর্যন্ত ভূমিকা রাখতে পারে, কোচের সেই আত্মবিশ্বাসটা ছিল, যার কারণে বেলিংহ্যাম আরেকটা খেলাও 2 গোল করেছে। এই খেলাটা একটা ভাইটাল ম্যাচে যে 2 গোল করে সে যে রিয়াল মাদ্রিদে খেলে এবং তার যে এত মানে মেধা, টমাস টুলি বুঝতে পারছে দেখে তাকে এখনও সেই ওই পজিশনে নাম্বার 9 পজিশনে সে খেলছে। এবং ইংল্যান্ডের আসলে মূল ভরসাই আমার মনে হচ্ছে যে এখন বেলিংহ্যাম। যদি এইভাবে ধরেন চিন্তা করি যে এবারের ওয়ার্ল্ড কাপের যখন স্কোয়াডটা ঘোষণা করলো ইংল্যান্ড, তখন অনেক ধরনের কিন্তু কথাবার্তা হচ্ছিল যে একটা ইয়াং সাইড নিয়ে যাচ্ছে, সেখানে হ্যারি কেনের বাইরে হয়তো বা ওয়ার্ল্ড কাপের ডোমিনেট করা প্লেয়ার সেভাবে নেই। সেই জায়গায় একটা কন্ট্রোভার্সির জায়গা থেকে টমাস টুলি কিন্তু কোচ কিন্তু বলেছিলেন যে হচ্ছে গিয়ে আমি মাঠের খেলায় প্রমাণ করতে চাই, এবং সেই প্রমাণটা এখন পর্যন্ত সেমিফাইনাল অবধি আসলো। আর এই ম্যাচে যদি আপনি মানে ইন এ সেন্স যদি বলেন 52% বল হয়তো ইংল্যান্ড ডোমিনেট করেছে, কিন্তু অন টার্গেট শটের বেলায় কিন্তু হচ্ছে গিয়ে একটা দুইটা পার্থক্য ছিল, হয়তো 15টা এবং হচ্ছে গিয়ে 13টা। সে জায়গায় অফ টার্গেট শটের কথা বলছি, অন টার্গেট শটেও কিন্তু মোটামুটি কাছাকাছি। কিন্তু যেই জায়গাটায় মনে হয় যে হচ্ছে গিয়ে আসলে নরওয়ে একটা ধাক্কা খেয়ে গেল, সেই জায়গাটা কি আসলে তাদের টিম ডেপথ কিংবা ইংল্যান্ডের সেই বেঞ্চের যেই শক্তিটা, সে জায়গায় কি আসলে একটা জায়গায় ধরা খেয়ে গেল কিনা? আমার দেখবেন যে ম্যাচের নরওয়ের খেলা কিন্তু একদম টোটালি হারল্যান্ডকে কেন্দ্র করেই খেলা, এবং সেটা কেন্দ্র করেই তারা খেলছে। ইংল্যান্ডের খেলাটা কিন্তু একটু ভার্সেটাইল। আপনি হ্যারি কেইনের একটু সামনে থেকে তিনি লিড দিচ্ছেন, বক্সে মারাত্মক ধরনের ইফেকশন ক্রিয়েট করছেন, এবং অ্যাট এ টাইম তিনি এটা করার কারণে কিন্তু বেলিংহাম বলেন, সাকা বলেন, তাদের ট্রানজ্যাকশনগুলো খুব ইজি হয়ে যাচ্ছে। এই জায়গাটাকে আসলে নরওয়ে পিছিয়ে পড়লো। তা তো অবশ্যই নরওয়ে আসলে চিন্তা করছে যে হ্যারি কিং যে গোলে আছে তাকে সবসময় মার্কিংয়ে রাখা, পাশাপাশি হল্যান্ডকেও তো যে কোনো দলই মার্কিং করবে, হল্যান্ডকে। তো এইখানে ইংল্যান্ডও তারা খুবই মানে পরিষ্কারভাবে বুঝতে পারছে যে হল্যান্ড ছাড়া গোল করার মতো তেমন কেউ নেই। তারপরেও কিন্তু যে গোলটা হয়েছে ওইটা আসলে লাকি গোল, বার পোস্টে লেগে গোল হয়েছে। আসলে একটা টিম জিততে হইলে সবার কন্ট্রিবিউশন লাগবে,
যেখানে হল্যান্ডের মানে নরওয়ের স্ট্রাইকার হল্যান্ডই ম্যাক্সিমাম ম্যাচেই গোল করে টিমকে উইন করছে। পাশাপাশি যদি আরও কিছু প্লেয়ার যদি গোল করতে পারতো, যেমন হ্যারি কিংয়ের পাশাপাশি বেলিংহ্যাম গোল করছে, তো এই জায়গাটায় কিছুটা পিছিয়ে ছিল। মানে ইংল্যান্ড টিম তো আসলে শক্তিশালী দল। আর একটা জিনিস আপনার বুঝতে হবে যে যতগুলোই খেলাই দিন গড়াচ্ছে, যেমন ইংল্যান্ড এটা নিয়ে 6টা ম্যাচ খেলে ফেললো, 6টা না 5টার মতো ম্যাচ খেললো, 3 অলমোস্ট 4 5 6টা 6টা ম্যাচ। তো 6টা ম্যাচ এক মাসে খেলা, এক মাসে এমন যদি ফাইনাল পর্যন্ত যেতে 8টা ম্যাচ খেলতে হবে, এক মাসে 8টা ম্যাচ খেলা সো টাফ। যেই টিম যখন এখন ইংল্যান্ড চলে গেল, আর্জেন্টিনা চলে গেল, দুই টিমেরই যে রিকভারি প্লেয়ার, যা মানে বেঞ্চের প্লেয়াররা যদি সাপোর্ট না দিতে পারে, চেঞ্জিং প্লেয়ারটা খুব বড় ভূমিকা রাখে। যেমন আপনি স্পেনের যদি দেখেন, মেরিনো, ওই কিন্তু বদলি হিসেবে প্রতি খেলে নেমে গোল করছে, উইনিং গোল। এরকম প্লেয়ার যদি টিমে থাকে, সেই টিমের জন্য সহজ হয় আর কি ম্যাচ উইন করা। তো নেক্সট ম্যাচগুলোতে দেখা যাবে যে ইংল্যান্ড এই রিজার্ভ বেঞ্চের প্লেয়ার আইসা ম্যাচটাকে বাইর করে নেওয়ার মতো প্লেয়ার যদি খেলতে পারে, তাইলে হয়তো বা সহজ হতে পারে।